ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন। আর যদি শুনতে কোনো অসুবিধা হয় দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। আপনারা সবাই শুনছেন এই আশা করে আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সহকর্মীবৃন্দ এবং প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মেশিন শপ প্র্যাকটিস 1 বিষয়ের আজকের এই অনলাইনের ৫ম সেশনে আপনাদেরকে স্বাগতম। সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। মেশিন শপ প্র্যাকটিস এই বিষয়টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি বিভাগের ২য় পর্বের একটি বিষয়। গত সেশনে আমরা এই বিষয়ের ২য় অধ্যায়ের আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ মেশিন টুলস এর প্রথম এবং দ্বিতীয় এই দুইটি অবজেক্টিভ নিয়ে আলোচনা করেছি, যেগুলো ছিল স্টেট দ্য মেশিন টুলস এবং ক্লাসিফাই কমনলি ইউজড মেশিন টুলস। আজকে আমরা এই অধ্যায়েরই তৃতীয় অবজেক্টিভটা আলোচনা করব, লিস্ট এসেনশিয়াল ফিচার্স অফ কমনলি ইউজড মেশিন টুলস। আমি একটু দেখি আপনারা আসলে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কিনা। এখানে আমি যদিও লাইভ দেখতে পাচ্ছি, কিন্তু এটা লাইভ আসছে এটা আমি দেখতে পাচ্ছি না। জি, আমরা তবুও চালিয়ে যেতে হবে, আমাদের সময় কম। হ্যাঁ, আমার মনে আসছে ৩ জন ভিউয়ার আছেন। আপনারা দয়া করে একটু কমেন্টে জানাবেন যে আমার আওয়াজটা আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন তো। যাই হোক, আমরা কন্টিনিউ করি। লিস্ট এসেনশিয়াল ফিচার্স অফ কমনলি ইউজড মেশিন টুলস। তাহলে আমরা দেখি যে ফিচার্স অফ মেশিন টুলস, অর্থাৎ মেশিন টুলসের ফিচারটা কি। A machine tools provides the required motion and power for cutting tools and or of workpiece to shape a workpiece to required dimension. একটা কার্যবস্তুকে প্রয়োজনীয় আকৃতি প্রদান করার জন্য মেশিন টুলস কাটিং টুল কিংবা কার্যবস্তুতে প্রয়োজনীয় গতি এবং শক্তি প্রদান করে থাকে। The machine tool support the cutting tool and the workpiece in a controlled relationship through the functioning of its basic members. অর্থাৎ মেশিন টুলস এই কাটিং টুল এবং এই কার্যবস্তুকে একটা নিয়ন্ত্রিত সম্পর্ক মেনটেন করেই এই সাপোর্ট করে তার মেশিন টুলসের কিছু মৌলিক অংশের কার্যকারিতার মাধ্যমে। যেই মৌলিক অংশগুলির কার্যকারিতার মাধ্যমে আমাদের মেশিন টুলস কাটিং টুল এবং ওয়ার্কপিসকে সাপোর্ট দেয়, সেই বেসিক কম্পোনেন্টগুলো, সেই বেসিক মেম্বারগুলাই কিন্তু আমাদের মেইন ফিচার অফ মেশিন টুলস। অর্থাৎ মেশিনে আমরা যেমন লেদ মেশিনে আমরা
বিভিন্ন ধরনের কাজ করতে পারে, কিন্তু লেদ মেশিনের কিছু অংশ আছে যেগুলা বিভিন্ন কাজের সময় আমরা এগুলো পরিবর্তন করি। যেমন আমরা কখনো ড্রিল করার জন্য লেদ মেশিন সাহায্যে যদি কোনো জব সেন্টারে ড্রিল করতে চাইলে যে ড্রিল বিট বসায় এবং সেটা এক জায়গায় বসায়, সেই জন্য এক ধরনের সেটিং করি। আবার যখন বোরিং করি তখন বোরিং টুল ব্যবহার করি এবং সেই জন্য একভাবে মেশিনটি সেট করতে হয়, বোরিং টুল বদলায় ফেলি, অথবা আবার যখন টার্নিং করি টার্নিং টুল আমরা সেট করি। এগুলো আমরা সময় পরিবর্তন করি। হ্যাঁ, কিন্তু এই যে মেইন বেসিক মেম্বার এদের কোনো পরিবর্তন নাই। আর এই বেসিক মেম্বার গুলোই হচ্ছে বেসিক এলিমেন্ট গুলা, কমন এলিমেন্ট গুলা প্রায় সব মেশিনেই থাকবে। এই মেশিন গুলাকে আমরা বলি যে মেইন ফিচার্স অফ মেশিন টুলস। এসেনশিয়াল ফিচার্স অফ এ মেশিন টুলস। মেশিন টুলস এর প্রধান বা মৌলিক অংশগুলোকে কি কি আমরা দেখি। যে এক নম্বর হচ্ছে এখানে 4টা এসেনশিয়াল পার্টের কথা বলা হয়েছে, ফিচার্স দেওয়া হয়েছে, যেমন বেড, বেজ, স্ট্রাকচার অর ফ্রেম। ওকে, মেশিনের মধ্যে হয়তো কোনো মেশিনে 1 নম্বরের হয়তো বেড থাকতে পারে, কোনো মেশিনে হয়তো বেজ থাকতে পারে, কোনো মেশিনে হয়তো ফ্রেম আকারে থাকতে পারে, কিন্তু এগুলা মেইন 1 নম্বর এই ফিচারটা অবশ্যই মেশিনে থাকবে। হয়তো কোনো মেশিনে একাধিক ফিচার 1 নম্বরের এই হয়তো বেজ এবং ফ্রেম এরকম থাকতে পারে, দুই বা একাধিক অংশ থাকতে পারে। তারপর হচ্ছে স্লাইডস এন্ড স্লাইডওয়ে। মেশিনের মধ্যে স্লাইড এবং স্লাইডে থাকবে যার মাধ্যমে কাটিং টুল এবং ওয়ার্কপিস বিভিন্ন সময়ে মুভ করবে, সেই জন্য এই স্লাইড এবং স্লাইডওয়ে থাকে। তারপর হচ্ছে স্পিন্ডল এবং বিয়ারিং, অর্থাৎ মেশিন টুলসের একটা স্পিন্ডলস এর মধ্যে থাকবে আর স্পিন্ডলসটা নির্দিষ্ট বেয়ারিং এর মধ্যে থাকবে। এরপর হচ্ছে পাওয়ার ড্রাইভ ইউনিট। মেশিন টুলস পাওয়ার ছাড়া কিছু করতে পারবে না, সেই পাওয়ার ড্রাইভের একটা ইউনিট থাকে যেখান থেকে মেশিন টুলস ইলেকট্রিক পাওয়ারটা মেশিন টুলসের বিভিন্ন কম্পোনেন্টে সরবরাহ হয়। এরপরে আমরা দেখব যে 1 নম্বরটা বেড, বেজ, স্ট্রাকচার অর ফর্ম। এগুলা কিভাবে মেশিনে ফাংশন করে। These are the main members which provide a basis for and a connection between spindles and slides. মেশিনের বেড অথবা বেজ অথবা ফ্রেম, এইটা কিন্তু এইটার উপরে বেসিস করে, এটার উপরে নির্ভর করেই, এটার উপর ভিত্তি করেই মেশিনের স্পিন্ডল এবং স্লাইড গুলার মধ্যে কিন্তু কানেকশনটা বজায় থাকে। আর মেশিন টুলস ক্যান হ্যাভ ওয়ান অর মোর অফ দ্যাম। মেশিন টুলসের মধ্যে আমি আগে বলছি এই কম্পোনেন্ট গুলার মধ্যে বেড থাকতে পারে অথবা বেজ থাকতে পারে অথবা একাধিক অংশ থাকতে পারে। এরপরে since they bear the total load of the machine, so they are made to be strong and rigid. আসলে মেশিন টুলসের টোটাল লোডটাই কিন্তু এই বেজ বা স্ট্রাকচারের উপরেই থাকে। সেই কারণে মেশিন টুলসের এই অংশটি অত্যন্ত মজবুত এবং দৃঢ়ভাবে তৈরি করা হয়। আর these parts have the 70% to 90% load of the machine. মেশিনের মোটামুটি 70% থেকে 90% পর্যন্ত লোড এই আমাদের মেইন 1 নম্বর ফিচারের মধ্যে এসে যায়, বেড, বেজ, স্ট্রাকচার অর ফ্রেমের ভিতরে। এবং এইগুলা বিশেষ করে আর মেড বাই কাস্টিং এন্ড অর ওয়েল্ডিং প্রসেস। এগুলো আমরা দেখবো যে এগুলো সাধারণত কাস্টিং করে অথবা ওয়েল্ডিং করে তৈরি করা হয়। ক্ষেত্র বিশেষে the distortion and vibration under load must be kept to a minimum level. অর্থাৎ আমাদের এই বেজটা সাধারণত যেহেতু কাস্ট আয়রনের তৈরি থাকে, তো সাধারণত কাস্ট আয়রনের নেচার হচ্ছে এটা সাধারণত ভাইব্রেশন বা এটা সব সাধারণত প্রেসার চাপা বল সহ্য করতে পারে, কিন্তু এটা সাধারণত ভাইব্রেশন অথবা ডিস্টরশন সহ্য করতে পারে না। কাজে মেশিনের যেন এই ধরনের ভাইব্রেশন বা ডিস্টরশন এগুলো যেন সীমিত মাত্রায় থাকে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর ফিচার্স হচ্ছে
স্লাইডস এন্ড স্লাইডস ওয়েস। স্লাইডস কোনগুলো আমরা এখানে স্লাইড হচ্ছে মেইনলি যেমন আমরা ক্রসফিট দিই যে আমরা ক্রস কম্পাউন্ড রেস্ট, এটা একটা স্লাইড। তারপরে আর কম্পাউন্ড রেস্টটা যে পথে আসা যাওয়া করে সেটা হচ্ছে স্লাইড রেস্ট। ক্যারেজটা এটা একটা স্লাইড, আমরা ডানে বামে আপ ডাউন করাই, সেটার যে পথে যেমন বেডের উপর দিয়ে সেটা ডানে বা বামে অগ্র পশ্চাতে আসা যাওয়া করে, এটা হচ্ছে আমাদের স্লাইড ওয়ে। যে পথে স্লাইড গুলো আসা যাওয়া করে সেটা হচ্ছে আমাদের স্লাইড ওয়ে। আর স্লাইডের উপরে থাকে কন্টেইন টুল পোস্ট, জিগস, ফিক্সার্স এটসেট্রা। যেমন কম্পাউন্ড স্লাইডের উপর আমাদের কি থাকে, টুল পোস্ট থাকে, এটা লেদ মেশিনের ক্ষেত্রে। কিন্তু যেমন আমাদের মিলিং মেশিনে কি থাকবে, হয়তো তার টেবিলের উপরে আমাদের জবকে ধরার জন্য লেদ মেশিনে আমরা কাটিং টুলটাকে লেদ মেশিনে তুলে ধরি, এই জন্য টুল পোস্টের কাটিং টুলটা থাকে। কিন্তু আমাদের মিলিং মেশিনে কিন্তু আমাদের টেবিলের মধ্যে জবটাই থাকে, কাটিং টুল আমাদের সাধারণ স্পিন্ডেলে বাঁধা থাকে। সেই কারণে মিলিং মেশিনে আমাদের টেবিলের উপর জিগ বা ফিক্সার আকার থাকে। তো সেগুলো সাধারণত তাহলে স্লাইড গুলোর উপরে কি থাকে, টুল পোস্ট থাকতে পারে অথবা জিগ, ফিক্সার্স, এইসব জিনিসগুলো থাকে। আরেকটা জিনিস কি, টুল আর স্লাইড এবং স্লাইডস ওয়ে, এদের কিন্তু একটা ক্যাপাসিটি অবশ্যই থাকা দরকার যে রেজিস্ট প্রেসার ডিউরিং কাটিং টুল। যখন আমরা জবটা ঘুরে তখন আমরা কাটিং টুলটাকে জবের সাথে এঙ্গেজ করি। এই সময় যদি কাটিং টুলটা পিছনে সরে আসে, যদি কাটার জবের উপর থেকে যে প্রেসারটা পাবে সেটা সে যদি রেজিস্ট করতে না পারে, সেটাকে প্রতিহত করে যদি নির্দিষ্ট স্থানে কাটিং টুল থাকতে না পারে, তাহলে সেটা কাটিং টুল ম্যাটেরিয়াল কেটে অপারেশন করতে পারবে না, বস্তুটাকে প্রয়োজনীয় সে দিতে পারবে না। সেই কারণে আমাদের এই স্লাইডস এবং স্লাইড ওয়ে এগুলা কিন্তু যথাযথ অতটাই মজবুত যে সেগুলা যেসব প্রেসার কাটিং করার সময় আসে, কাটিং অপারেশনের সময় আসবে, সেই সব প্রেসার গুলো কিন্তু প্রতিহত করতে পারবে। আর একটা কাজ করে এইগুলা, যে স্লাইড এবং স্লাইড ওয়ে অলওয়েজ মেনটেন এ অ্যাকুরেট পজিশন অফ রেসপেক্টিভ পার্টস। অর্থাৎ এই স্লাইডের ওয়েতে, স্লাইডের উপর দিয়ে বা স্লাইডের পথে, স্লাইড ওয়ের মাধ্যমে আমাদের মেশিনের এক একটা কম্পোনেন্ট, এক একটা উপাদান বা কাটিং টুল এগুলা অথবা জব এক এক সময় এক এক পজিশনে যায়। তাহলে এই পজিশনগুলি অ্যাকুরেটলি কিন্তু মেনটেন করে এই স্লাইড গুলা এবং স্লাইড ওয়ের মাধ্যমে। স্লাইড ওয়ের, স্লাইড ওয়ে এবং স্লাইড এগুলোর কি থাকে, এগুলো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে হ্যাভ ওয়ার রেজিস্ট্যান্স ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমাদের স্লাইড এবং স্লাইড ওয়েগুলোর মধ্যে কিন্তু ক্ষয় প্রতিরোধ গুণ আছে। কারণ এগুলো যদি যত দ্রুত ক্ষয় হয়ে যায় তাহলে আমাদের এই মেশিনটা বেশি দিন থাকবে না, এটা কার্যকারিতা হারাবে। আর এই জন্য এগুলাকে স্লাইড এবং স্লাইড ওয়েগুলোকে অত্যন্ত ক্ষয়রোধী করে প্রস্তুত করা থাকে। আর প্রভিশন ফর ওয়ার অ্যাডজাস্টমেন্ট, এর মধ্যে আবার কি আছে, যদিও ক্ষয় হয় তাহলে কিছু অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা আছে, যে অ্যাডজাস্টমেন্ট করে আমরা কিন্তু ক্ষয়ের কারণে যেটুকু হ্রাস বৃদ্ধি গুলো সেটা অ্যাডজাস্ট করে নিতে পারে। আর একটা আছে কি, এই স্লাইড ওয়েগুলো যেগুলো, এগুলোর উপর দিয়ে যেহেতু আমাদের কম্পাউন্ড গুলো আসা যাওয়া করে, সেই কারণে আমরা এই এই মেশিনটাকে কিন্তু আমাদের কি করতে হবে, লুব্রিকেট করতে হয়। স্লাইডের পথ বা স্লাইড এবং স্লাইড ওয়েকে সবসময় লুব্রিকেট করতে হয়, সেখানে এখানে লুব্রিকেটিং এর ব্যবস্থা থাকে। আর কাটিং করার সময় এন্ড ইজি শিফট ডিসপোজাল, আমরা যখন মেশিন টুলসে কাটবো সেগুলো অবশ্যই আমাদের এই স্লাইডের মধ্যে পড়বে অথবা স্লাইড ওয়েতে পড়বে। তাহলে আমাদের এই ব্যবস্থাটা এখানে থাকে যেন এই কাটিং করা শিফট গুলা মেশিনের স্লাইড থেকে, মেশিনের স্লাইড ওয়ে থেকে সরে যায়। এরপর হচ্ছে আমাদের স্পিন্ডলস এন্ড বেয়ারিং। এই স্পিন্ডলসে আমরা কি করি, হয়তো ওয়ার্কপিসকে আমরা ফিট করি, স্পিন্ডলের সাথে সাধারণত লেদ মেশিনের সাথে একটা চাক থাকে, সেই চাকের সাথে আমরা কাটিং টুলকে বিশেষ করে আমরা জবটা ফিক্স করি। আবার অন্যান্য মেশিনে, বিশেষ করে মিলিং মেশিনে আমরা সেখানে কাটিং টুলটা ফিক্স করি। কাজেই এই স্পিন্ডলটা কিন্তু এর রাউন্ড হলো শেপ রোটেটিং অ্যালং উইথ দ্য ওয়ার্কপিস অর কাটিং টুল ইজ নোন অ্যাজ স্পিন্ডল। এটা একটা হলো শেপ, এটা কিন্তু রোটেট করে ঘুরতে থাকে, হয়তো কাটিং টুল নিয়ে অথবা ওয়ার্কপিস নিয়ে।
এবং এটা সাধারণত আমরা বলি কি এটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ঘুরে যখন তখন এটা একবার ঘুরলে 360 ডিগ্রি, সেই হিসেবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলে। এটাকে আমরা আরপিএম দ্বারাও ব্যাখ্যা করে থাকি যে মেশিন কত আরপিএম প্রতি মিনিটে যতবার ঘুরে তাকে আমরা আরপিএম হিসেবে বলে থাকি। এবং and take place about an axis of rotation, এটা একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে এই শেপটা ঘুরতে থাকে। The position of this axis must be constant within extremely fine limits, অর্থাৎ এই শেপটের অক্ষটা কোনো মতেই পরিবর্তন হবে না, এক বিন্দু না, খুব এক্সট্রিমলি ফাইন লিমিট, বিন্দু মাত্র যেন অক্ষটা পরিবর্তন না হয়। যদি কোনো কারণে অক্ষটা পরিবর্তন হয় তাহলে আমাদের জবের শেপ এবং আকৃতি সমানভাবে আসবে না, যথার্থ আকৃতি পাবো না, এখানে মেজারমেন্টে ভুল হবে। তাহলে আমাদের মেন স্পিন্ডলের সেন্টার যেন চেঞ্জ না কম্পন না করে, মেন স্পিন্ডল আসলে ঘুরতে থাকবে কিন্তু সেখানে কম্পন হতে পারবে না। এবং এইটা নিশ্চিত করা হয় কি করে, লিমিটস ইন, তাহলে দি পজিশন অফ দিস অ্যাক্সিস মাস্ট বি কনস্ট্যান্ট উইদিন এক্সট্রিমলি ফাইন লিমিটস অ্যান্ড machine tools and is ensured by the provision of precision spindles and bearing, অর্থাৎ এইটা আমরা কি করব, এই যে এর অ্যাক্সিসটা অক্ষটা কোনো মতেই পরিবর্তন হবে না, চেঞ্জ হবে না, এটা কনস্ট্যান্ট থাকবে। তো সেটা আমরা নিশ্চিত করব আমাদের যে শেপটা ব্যবহার করব খুবই প্রিসাইজ একটা শেপ, এটার মধ্যে কোনো বাঁকা হবে না, একদম স্ট্রেট, আর এটা খুব আউটার সারফেস খুব ফিনিশ হবে। আর যেমন আমরা এটাকে আমরা দুইটা বেয়ারিং এর মাধ্যমে কিন্তু কমপক্ষে দুই পাশে দুইটা বেয়ারিং এর মাধ্যমে আমরা এটাকে ওই নির্দিষ্ট অক্ষে হোল্ড করি, সেই বেয়ারিং গুলো অত্যন্ত প্রিসাইজ হবে, অত্যন্ত সূক্ষ্ম হবে তার পরিমাপ। এই বেয়ারিং এবং স্পিন্ডলের পজিশন সূক্ষ্মভাবে মেনটেন করেই আমরা এই স্পিন্ডলের অক্ষটাকে আমরা একদম অ্যাকুরেট পজিশনে রাখি। এরপর হচ্ছে কি পাওয়ার ড্রাইভ। পাওয়ার ড্রাইভের মেইন কাজ হচ্ছে যে বিদ্যুতিক পাওয়ারকে মেশিনের বিভিন্ন অংশে সরবরাহ করা। তো আমরা দি ইলেকট্রিক মোটর ইজ দ্য ইউনিভার্সাল অ্যাডপ্টেড অ্যাজ পাওয়ার ইউনিট ফর মেশিন টুলস। মেশিন টুলসে আমরা সাধারণত প্রায় সবাই এখন ইলেকট্রিক মোটর ব্যবহার করি এবং বিদ্যুৎ সাপ্লাইয়ের সাহায্যে, বিদ্যুতিক পাওয়ারের সাহায্যে আমরা এগুলো এই মোটরগুলো চলে। From the motor, this power is transmitted to other component. এই মোটর থেকে আমাদের এই ইলেকট্রিক পাওয়ারটা যান্ত্রিক শক্তিতে পরিণত হয়ে এটা যায় কোথায়, স্পিন্ডল অথবা টেবিলে, হয়তো এটা ট্রান্সফার হয় অন্য কম্পোনেন্টে যায়। যেমন আমরা মোটর থেকে পাওয়ারটা আমরা স্পিন্ডলে যাই, স্পিন্ডলটা ঘুরে, অথবা টেবিলে যায়, টেবিলটা আপ ডাউন করে সামনে দিকে থ্রো হাইড্রোলিক, নিউমেটিক, বেল পুলি এন্ড গিয়ার ড্রাইভ। এই যে আমরা মোটর থেকে পাওয়ারটা আমাদের স্পিন্ডলে আনলাম, মেশিনের স্পিন্ডলে বা টেবিলে আনতেছি, এগুলো কিসের মাধ্যমে? বিভিন্ন ড্রাইভ মেকানিজমের মাধ্যমে পাওয়ারটা আমরা ট্রান্সমিট করি, হয়তো হাইড্রোলিক পাওয়ার, হাইড্রোলিক ইলেকট্রিক পাওয়ারটাকে মেকানিক্যাল পাওয়ার, সেখান থেকে আমরা হাইড্রোলিক পাওয়ারের মাধ্যমে, হাইড্রোলিক পাওয়ার হয়ে আমরা এটা হাইড্রোলিক পাওয়ারের মাধ্যমে আমরা শ্যাফটে আনতে পারি, স্পিন্ডলে আনতে পারি, অথবা নিউমেটিক পাওয়ারের মাধ্যমে আনতে পারি, অথবা বেল্টের সাহায্যে আমরা ওখান থেকে বেল্ট পুলির মাধ্যমে আমরা আমাদের স্পিন্ডলে আনতে পারি। সাধারণত লেদ মেশিন, সাধারণভাবে কমনলি ইউজ লেদ মেশিন যেগুলো, এগুলোতে বেল্ট পুলির মাধ্যমে আসে এবং গিয়ার ড্রাইভের মাধ্যমে। তাহলে এই বিভিন্ন পদ্ধতিতে পাওয়ার ট্রান্সমিশন হয়ে থাকে। By suitably positioning individual motor belt and gear drives are reduced a minimum numbers and space. যদি আমরা মোটরটাকে একটা সুইটেবল পজিশনে বসাই আর বেল্ট ড্রাইভ এবং সেখানে যদি গিয়ারের সাহায্যে আমরা যদি পাওয়ারটা ট্রান্সমিট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কম্পাউন্ডগুলা কম লাগবে, আমাদের বেল্ট বা পুলির সংখ্যা কম লাগবে বা গিয়ার সংখ্যা কম লাগবে এবং জায়গাও কম লাগবে। তো সাধারণত খুব মিনিমাম স্পেসের মধ্যেই কিন্তু সেগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়ে থাকে। পাওয়ার ড্রাইভ ইউনিটটা আমরা বলছি যে এটা সাধারণত 3 ধরনের। একটা হচ্ছে মেইন ড্রাইভ, যেমন স্পিন্ডলে আমাদের প্রধানত স্পিন্ডল, যে মেইন ড্রাইভ স্পিন্ডল লেদ মেশিনের
মোটর থেকে পাওয়ারটা সাধারণত বেল্টের মধ্যে মেইনলি প্রধানত স্পিন্ডলে চলে আসে, সেই স্পিন্ডল থেকে পাওয়ারটা আবার চলে যায় আমাদের যেমন ট্রেভার্স ড্রাইভ অর্থাৎ আমাদের ক্রস স্লাইডে যাইতে পারে, আবার সেটা ফিড ড্রাইভে যাইতে পারে, যেমন ক্যারেজে যাইতে পারে। হ্যাঁ, তো বিভিন্ন ড্রাইভে যায়। ক্রস যেটা আমাদের ট্রেভার্স ড্রাইভ অর্থাৎ আমাদের যে ফিড আমরা যে মনে করেন মেশিনের প্রতি যেমন আমরা প্রতি ঘূর্ণনের যে পরিমাণ কাটিং স্পিডটা আমরা পাই সেটা তো আমরা চাকতে পাই। তো কাটিং টুলটা কিন্তু আমাদের এই জবটাকে সামনে বা পিছে অর্থাৎ ডেপথ অফ কাট দিয়ে এটা কাট করে, সেই কাটটা কিন্তু ক্রস স্লাইডের মাধ্যমে হয়। কিন্তু আমাদের ফিড যেটা দিই সেটা আমরা ক্যারেজের মাধ্যমে। তাহলে অবশ্যই মেইন ড্রাইভ থেকে পাওয়ারটা যেমন ক্রস স্লাইডে আসতে হবে, ক্যারেজে আসতে হবে। তো মেইন ড্রাইভ থেকে বিভিন্নভাবে আমরা এই পাওয়ারটা ক্রস স্লাইড এবং ক্যারেজে নিয়ে আসি। আর this drive change the motion rotation to reciprocating or vice versa according to the nature of motion needed. এখন আমাদের স্পিন্ডলটা তো হয়তো ঘুরতেছে, কিন্তু আমার কি ক্রস লাইটটি ঘুরবে না, ক্রস সাইড অগ্রপশ্চাৎ গতিতে আসবে। যেমন আমাদের ক্যারেজ কিন্তু ঘুরবে না, সেটাও আপ ডাউন করবে অগ্রপশ্চাৎ গতিতে। তো বিভিন্ন মেশিনের জন্য বিভিন্ন। তো সেক্ষেত্রে আমরা যখন এই ড্রাইভ থেকে পাওয়ারটা আসবে অন্য ড্রাইভে আসবে, সেই সময় কি করবে সেটা তার প্রয়োজন অনুসারে তার অবস্থার পরিবর্তন করে। যেমন যেটা গতি ছিল গুণন গতি ছিল সেটা হয়তো অগ্রপশ্চাৎ গতি বা লিনিয়ার মোশনে চলে আসবে, রেসিপ্রোকেটিং মোশনে চলে আসবে, অথবা উল্টো হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে রেসিপ্রোকেটিং মোশনে আসে সেটা পাওয়ার ড্রাইভের মাধ্যমে, যে অন্য একটা পাওয়ারে যাচ্ছে অন্য একটা ড্রাইভে যাচ্ছে, সেখানে গিয়ে সেটা রোটেশনাল মোশন হইতে পারে। এসেনশিয়াল ফিচার্স অফ মেশিন টুলস, এখন আমরা দেখব যে ফিচার্স বা মেইন পার্টস অফ কমনলি ইউজড মেশিন টুলস ইন এ মেশিন শপ। একটা মেশিন শপে কি কি যেসব মেশিন আছে তাদের মেইন পার্ট গুলা কি কি, মেইন ফিচার্সটা মেইন ফিচার গুলা কি কি আমরা একটু দেখি। যেমন লেদ মেশিনের আমাদের মোস্টলি 6টা কম্পোনেন্ট আছে, 6টা ইস্যু পার্ট আছে, মেইন পার্ট আছে। যেমন একটা হচ্ছে বেড, আর যে 2 নম্বর এখানে একটা লেদ মেশিনের ছবি আছে আমাদের। 1 নম্বর হচ্ছে বেড, আর তারপরে 2 নম্বর হচ্ছে বেড হচ্ছে এটা, এই যে আমরা এখানে দেখতে পাই যে টোটাল এই জিনিসটা এটা বেডের উপরে কিন্তু আমরা ক্যারেজটা আছে। এটা কিন্তু বেড। যদিও লেগটা বলছে এখানে, লেগটা 2টা লেগ বলে, লেগ আর বেড কিন্তু একই এলিমেন্টে বাঁধা থাকে, আবার কোনো কোনো সময় আলাদা পার্ট করতে পারে। তো প্রধানত বেড এবং লেগ একই পার্ট হয়ে থাকে, ডাইরেক্ট কাস্টিং করা। তারপরে টেলস্টক হচ্ছে এটা। ক্যারেজ হচ্ছে এই অংশটুকু, যেটার উপরে আমাদের এই যে একটা হুইল আছে এবং এই ক্রস স্লাইড আছে, এই যে এখানে দেখানো হয়েছে ক্যারেজ, আর এটা হচ্ছে ক্রস স্লাইড, এটা কম্পাউন্ড রেস্ট, তার উপরে যেটা উপর থাকবে। তারপর হচ্ছে কুইক চেঞ্জ গিয়ার বক্স, এইখানে সেখানে এখানে এসে দেখানো হয় নাই। এই যে হেড স্টকের এখানে বডিতে এখানে একটা গিয়ার বক্স থাকে, সেটা হচ্ছে কুইক চেঞ্জ গিয়ার বক্স। দ্রুত আমরা এখান থেকে যেমন মেশিনে আরপিএমটাকে আমরা দ্রুত পরিবর্তন করার জন্য চেঞ্জ গিয়ার বক্স থাকে। অনেক লেদ মেশিনে এসে থাকেও না, কিন্তু তাদের লেদ মেশিনে এগুলো অবশ্যই থাকে। আর পর হচ্ছে ফিড মেকানিজম। এই ফিড মেকানিজমের জন্য এই যে এখানে কত দ্রুত ফিড হবে, সেই ফিড মেকানিজমটা এখানে কিন্তু এই ফিড গিয়ারিং এর মাধ্যমে কিন্তু ফিড মেকানিজমটা করা থাকে। সেখানে মেশিনে অর্থাৎ আমাদের কাটিং টুল কতটুকু অগ্রপশ্চাৎ হবে, কতটুকু ডেপথ অফ কাট হবে, কিংবা কতটুকু ফিড হবে, সেটা কিন্তু এই ফিড মেকানিজমের মাধ্যমে নিশ্চিত করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। এখানে আমরা একটা ড্রিলিং মেশিন দেখতে পাচ্ছি। এই ড্রিলিং মেশিনের এখানে বানানটা হয় না। ড্রিলিং মেশিনের প্রধানত হচ্ছে যে 5টা অংশ, যেমন বেজ, কলাম,
এই যে কলামটা আমরা দেখে যাচ্ছি, তারপরে হচ্ছে টেবিল, এই ওয়ার্কিং টেবিল, ড্রিল হেডটা আসলে এই অংশটুকু ড্রিল হেড বলি আমরা, ড্রিল হেড আর এই গিয়ার বক্স, এখানে পুলি থাকে, আর এই ভিতরে এখানে একটা গিয়ার বক্স অনেক মেশিনে থাকে, এই মুহূর্তে এখানে দেখানো বা এখানে একটা গিয়ার বক্স থাকে আরপিএম বাড়ানো কমানোর জন্য, পুলির মাধ্যমে চেঞ্জ হয়। আর অনেক সময় গিয়ার বক্সটা কোনো মেশিনে আছে, কোনো মেশিনে, বড় মেশিনগুলো তো অবশ্যই গিয়ার বক্স আছে। এখানে একটা শেপার মেশিনের এসেনশিয়াল পার্ট গুলো দেওয়া আছে, মেইন পিসের গুলো দেওয়া আছে, যেমন এখানে বেজ আছে, এইটা হচ্ছে বেজ, শেপার মেশিন একটা ছবি এখানে, এটা বেজ। আর এইটা যে এটার মধ্যে অন্যান্য পার্ট গুলো আটকানো আছে সেটা হচ্ছে কলাম। এই মেশিনটার মধ্যে বেজও আছে, কলামও আছে, রাইট? আমরা বলছি না কোনো মেশিনে একাধিক কম্পোনেন্ট থাকতে পারে, সেই ক্ষেত্রে এই মেশিনে আমরা দেখতে পেলাম যে এখানে বেজ এবং কলাম দুইটাই আছে। তারপরে এটা টেবিল, আর এইটা হচ্ছে র্যাম। এখানে আমরা ক্রস রেল, অর্থাৎ এইটা হচ্ছে ক্রস রেল, এটার মধ্যে ডানে বামে কাটিং টুলটা আপ ডাউন করতে পারে। আর এখানে স্যাডেল, এই যে এখান দিয়ে থাকে স্যাডেলটা, এটা স্যাডেলের মাধ্যমে এইটা আবার উঠানামা করে। শেপার হেড, এই অংশটা শেপার হেড, শেপার মেশিনের র্যামের মুখে এটা লাগানো থাকে শেপার হেড। এরপর হচ্ছে যে যেমন গ্রাইন্ডিং মেশিনে কিছু ফিচার আমরা এখানে দেখতে পাচ্ছি। গ্রাইন্ডিং মেশিনের যে গ্রাইন্ডিং মেশিনের যে মেইন হচ্ছে যে এখানে বেজ দিকটা, এখানে বেড কোনো মেশিনে বেজ থাকে, এটা আমরা বেড হিসাবে আসে। তারপরে এখানে একটা কলাম আছে, এখান দিয়ে যে জিনিসটা, এটা কলাম যেটার সাথে আমাদের, যেটাকে নির্ভর করে আমাদের গ্রাইন্ডিং হেড, হুইল হেডটা উঠানামা করে। আর হুইল হেড হচ্ছে এটা যেটাতে আমাদের হুইলটা বাঁধা থাকে, এটাকে বলে হুইল হেড। আর এখানে এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের টেবিল, এই টেবিলেই কিন্তু আমাদের ওয়ার্ক পিসটা ফিক্স করা থাকে। আর ইউনিভার্সাল স্লাইড, আসলে এখানে এই স্লাইডগুলা, ইউনিভার্সাল স্লাইড অনেকগুলো স্লাইড থাকে, যার মাধ্যমে ডানে বামে সামনে পিছে এই হুইলগুলোর মাধ্যমে কিন্তু আমরা ক্রস স্লাইড থাকে, এখানে ক্রস স্লাইড, হ্যাঁ, আর এদিকে লংগিটিউডিনাল স্লাইড সামনে পিছনে, অথবা ক্রসফিট হুইল, অর্থাৎ ক্রসফিট হুইলের মধ্যে ক্রস স্লাইডটা সামনে পিছিয়ে যাবে। আর এটা কি এদিকে ডানে বামে যাওয়ার জন্য আমাদের এই হুইলটা ব্যবহার করবে, তাহলে ইউনিভার্সাল স্লাইড ইউনিট। তাহলে বন্ধুরা আমরা আজকে এসেনশিয়াল ফিচার্স অফ কমনলি ইউজড মেশিন টুলস বিষয়ে এতক্ষণ আলোচনা করলাম। মেশিন টুলস এর এসেনশিয়াল ফিচার গুলির মধ্যে একটা হচ্ছে কি বেড অথবা টেবিল অথবা বেজ, বেড অথবা বেজ অথবা ফ্রেম অথবা স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ফিচার। 2 নম্বরে থাকে যে আমাদের স্পিন্ডল, স্লাইড বা স্লাইড ওয়েজ। 3 নম্বর থাকে স্পিন্ডল এবং গিয়ার। 4 নম্বর হচ্ছে পাওয়ার ড্রাইভ। আমি আশা করছি যে আমার এই আলোচনাটুকু আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই আলোচনার বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে, দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। আর বিশেষ করে যদি আমি আরো কিছুক্ষণ এখানে অবশ্যই থাকবো, আর আপনাদের এই পরামর্শগুলা আমার সামনের ক্লাসগুলোকে আরো সমৃদ্ধ করবে, আমি এটাই আশা করি। আর আগামী ক্লাসে আমরা এই বিষয়ের 3য় চ্যাপ্টারে আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ লেদ মেশিন, আমরা লেদ মেশিনের ব্যবহার সম্বন্ধে শিখবো। সেই বিষয়ে সেই অধ্যায়ে আমাদের প্রায় 5টি অবজেক্টিভ আছে, তার মধ্যে প্রথম 3টি অবজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করব আগামী ক্লাসে। পরের ক্লাসে আমরা বাকি 2টা নিয়ে আলোচনা করব।
তো আর এই বিষয়ে যদি আপনারা আরো আবার কোন সময় দেখতে চান এই সেশনটা, তাহলে আপনারা www.skill.gov.bd এই সাইটে ভিজিট করুন। আর এতক্ষণ দয়া করে আমাকে আপনারা যারা শুনছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা বলে এই আশা করে আমি শেষ করছি। ধন্যবাদ।